মা ঠিকই বলে, যাদের ধন নেই তাদের কষ্ট কেউ বুঝবে না। যদি তুমি সেই সময় আমাকে না আটকাতে, তাহলে ওই ধনপতির দুষ্ট সেবকেরা আমার বাছুর নিয়ে যেতে পারতো না। আর তার উপরে তুমি ধনপতির মুখে মুখে তর্ক করে এলে। বলো কি করবে? মা ঠিকই বলে, ধনপতির কেউ ক্ষতি করতে পারবে না। ধৈর্য ধরো সুদামা, একটু পরেই তো রাত হবে। দেখো ওই ধনপতিকে আমি কেমন শিক্ষা দিই। এবার ওই হরিকে কেউ বাঁচাতে পারবে না। আজকের রাত্রিতেই আমি আপনার মনস্কামনা পূর্ণ করে দেব গুরুদেব। ওই হরি শুধু পৃথিবীতেই নয়, ত্রিলোকের কোনো জায়গাতেই টিকতে পারবে না। যাও পাতালাসুর, অসুরদের সব থেকে বড় শত্রু হরির প্রতি তোমার প্রতি ছলনার প্রতিশোধ নাও। তুমি বিজয়ী হও। হরি, নারায়ণ, বিষ্ণু, তোর বিনাশ শুধু নিশ্চিতই নয়, সুনিশ্চিত। স্বামী, এ কি? একদিকে ধনপতি আর আরেকদিকে পাতালাসুর, দুজনেই আপনার উপর প্রতিশোধ নেওয়ার জন্য ব্যগ্র ছিল। যদি একই সময়ে দুজনে আপনাকে আক্রমণ করত, তাহলে আপনার কি বিপত্তি উপস্থিত হতো মাধব? এই কল্পনা করে আমার মন ভয়ে কেঁপে উঠছে। এতে ভয় পাওয়ার কি আছে রুক্মিণী? ওই ধনপতি যে ধন আর লোভের কারণে কোনো নির্ধন আর অসহায় মানুষের কান্নাও শুনতে পাচ্ছিল না, এমন অধম আমার কি করে কোনো ক্ষতি করতে পারত? আমাদের ভাবনা চিন্তা আমাদের কর্মের মাধ্যমে প্রতিফলিত হয়, আর এমন নিম্নমানের ব্যক্তির সমস্ত শক্তি আমি এক মুহূর্তে শেষ করে দিতে পারি। হ্যাঁ, ওই মায়াবী পাতালাসুরের সাথে লড়াই করা বাস্তবে যথেষ্ট কঠিন। এখনো পর্যন্ত সমস্ত অসুরের মধ্যে ওর সর্বাধিক শক্তিশালী ছিল, আর ওকে পরাস্ত করা কোনো সহজ কার্য নয়। এমন কি হয়েছিল মাধব? ধৈর্য ধরে গল্প শোনো, সবটা তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে রুক্মিণী। অনেক ছলনা করেছিস তুই, আজকে তুই দেখবি অসুরদের সঙ্গে লড়াই করার পরিণাম কি হয়। আমি আসছি কৃষ্ণ, তোর কাল হয়ে এই কাল রাত্রিতে। এসব কি হচ্ছে? কিছু বুঝতে পারছি না প্রভু, এ অদ্ভুত এক কাণ্ড। সুদামার গাভী জবে থেকে এই গোয়ালে এসেছে, অন্য গাভীরা দুধ দেওয়াই বন্ধ করে দিয়েছে। আর তার উপর আমাদের সমস্ত গাভীরা মিলে যত ভোজন করত, ততটা খাবার সে একাই খেয়ে নিচ্ছে। এটা কেমন করে সম্ভব? আর প্রভু, এই গাভী এত দুধ দিয়েছে যে সমস্ত সেবক সেই দুধ সংগ্রহ করতে করতে ক্লান্ত। আমার তো মনে হয় প্রভু, এটা কামধেনু গাভী। এ কি? এ তো অদ্ভুত কাণ্ড। আমার বাছুরা এর আগে তো এত দুধ দেয়নি।
শুধু দেখতে থাকো। ও তাই ওই ব্রাহ্মণী এই গাভীর জন্য অত হাতে পায়ে ধরছিল। কিন্তু আমারও নাম ধনপতি, অত সহজে তো রাজি হব না। আমি কিছুতেই এই গাভী ওকে ফেরত দিইনি। হ্যাঁ? এখন এই দুধ বিক্রি করে আমরা প্রচুর ধনরাশি আয় করব। শোনো, বাকি গাভীগুলোর কিছু জুটুক বা না জুটুক, এই গাভীটাকে খুব খাওয়াও, তারপর অনেক দুধ সংগ্রহ করো। বাকি গাভীগুলো হাটে বিক্রি করতে হলেও অসুবিধা নেই, কারণ অতি শীঘ্রই আমি ধনপতি থেকে মহাধনপতি হতে চলেছি। সুদামা এবার যাও, আর যেরকম বললাম সেরকমই করবে, বুঝলে? আরে যাও যাও, শীঘ্রই যাও, মথুরায় গিয়ে এই দুধ বেচে এসো। এই দুধ বেচে আমরা অতিরিক্ত ধনরাশি আয় করব, ধনরাশির বৃষ্টি হবে। আর হ্যাঁ, ফেরার সময় ওর খাবারও নিয়ে এসো। ও যেমন অতিরিক্ত দুধ দেয় তেমন অতিরিক্ত ভোজনও করে। জয় মা লক্ষ্মী, তোমার কৃপায় আমি আরো ধনবান হব মা। এই গাভী এলো আর আমার ভাগ্যের দরজা খুলল। এসব আপনারা নিয়ে যান। আরে আরে আরে, এটা কি করছো? আরে কেউ থামাও ওদের, এটা আমার গাভীর দুধ। আর কার কথায় করছো এসব? হ্যাঁ, আমার কথায়। তোরা এত দুঃসাহস বালক? হ্যাঁ, কারণ আপনার এখানে বাছুরগুলো আসার আগে আগামী 1 বছরের দুধ আমি গ্রামবাসীদের বিক্রি করে দিয়েছিলাম, আর তাদের থেকে মুদ্রাও নিয়েছিলাম। আপনি তো পরে এসেছেন, কথা আমার আগে দেওয়া হয়ে গেছে, আর তাই বাছুরগুলো এখন আপনার হলেও হতে পারে, কিন্তু দুধের ওপর অধিকার গ্রামবাসীদেরই আছে। কি বললি তুই? এই দুধের ওপর অধিকার দেখানোর দুঃসাহস তুই কোথা থেকে পেলি? দেখি কে হাত ছোঁয়ায় আমার এই দুধে। আমি। আমাকেও সুদামা এই দুধ বিক্রি করেছিল। ও, তাহলে এই সব তুই করেছিস? ও নন্দের পুত্র, দেখিয়ে দিলি তো নিজের চরিত্র, চোর কোথাকার। তোমার পিতা কি তোমায় এই শিক্ষা দিয়েছেন? কাকা, বাবাই তো আমাকে এই শিক্ষা দিয়েছে, কোন দুর্বলের উপর যদি অত্যাচার হয় তাকে শক্তি যোগাও, আর সেটাই আমি এখন করছি। এই গাভী আমার আর তার দুধও আমার। হ্যাঁ, ঋণের বদলে তুমি গাভী নিয়েছো, কিন্তু ও দুধের উপর তোমার কোনো অধিকার নেই, কারণ দুধ তো আগে বিক্রি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই দুধ বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, এই দুধ বিক্রি হয়ে গেছে। যদি গাভী আমার হয় তাহলে দুধটাও তো আমারই। এই ন্যায় বিচারের জন্য আমি পঞ্চায়েত ডাকবো। কাউকে ডাকার প্রয়োজন নেই ধনপতি, আমি সব দেখেছি আর শুনেওছি। চুক্তি অনুসারে সুদামার গাভী তোমার গোশালাতেই থাকবে, কিন্তু তার দুধের ওপর অধিকার তাদেরই হবে যাদের সুদামা মুদ্রার বিনিময়ে দুধ বিক্রি করেছে। ওহো, তাহলে এই ব্যাপার। তুমি তাহলে নাটের গুরু? আমি এটা মানি না। কিন্তু তুমি তো বলেছিলে কাকু যে তুমি পঞ্চায়েতের কথা শুনবে। এখন সুদামার গাভী তোমার এখানে ভোজন করবে, যত ইচ্ছে খাওয়াও, কিন্তু দুধ সুদামাই বিক্রি করবে। আমি কেন খাওয়াবো ওর গাভীকে? গাভী তো তুমিই নিয়েছো, ওকে কি না খাইয়ে মারবে?
নরকে যাবে তো ধনপতি কাকা। তুমি তো খুব দান ধ্যান করো, গোহত্যার মতো পাপ তুমি করতে পারবে কাকা? দেখলে ধনপতি, একে বলে নিয়তি। আমি তোমায় কতবার বুঝিয়েছি যে এত লোভ করো না, লোভ ভালো নয়, কিন্তু তুমি আমার কথা কোনোদিন শোনোনি। যখন সুদামার মা ঋণ শোধ করতে পারলো না, তুমি আমার কাছে আসতে পারতে, আমি তোমার ঋণ শোধ করে দিতাম। কিন্তু না, তুমি লোভ করলে আর তাতেই ফাঁসলে। এবার বলো, কি চাও তুমি? সুদামার গাভী রাখতে চাও, নাকি সুদামাকে ওর গাভী ফিরিয়ে দিতে চাও? যদি দুধের ওপর আমার অধিকার নাই থাকলো, তাহলে গাভী রেখে আমার কি লাভ? ওর গাভীগুলোকে ভোজন করাতে করাতে আমি তো শীঘ্রই কাঙাল হয়ে যাব। যাও, নিয়ে যাও নিজের গাভীগুলোকে, আমার দরকার নেই। কৃষ্ণ, শীঘ্রই বাড়ি ফিরে এসো। হ্যাঁ বাবা। কানু, তুই তো খুব বুদ্ধিমান। তুমি তো আমার বাছুরদেরকে ফিরিয়ে দিলে কানাই, কিন্তু আমার বাছুররা এত দুধ দিল কি করে? গোমাতার ইচ্ছে হয়েছে, উনি হয়তো ধনপতিকে দণ্ড দিতে চেয়েছিলেন। তোমার এই উপকারের পরিবর্তে তোমার কি চাই? তোমার বন্ধুত্ব। তাহলে আজ থেকে আমরা দুজন বন্ধু হলাম। সূর্য যতই অস্ত হওয়ার দিকে এগিয়ে চলেছে, ঠিক সেইভাবেই তোর মৃত্যু তোর দিকে এগিয়ে আসছে কৃষ্ণ। তোমার এই উপকার আমি কখনো ভুলবো না। তুমি আমার সব চিন্তা দূর করে দিলে, তোমার চেষ্টা সফল হলো। তোমরা আমার বিরুদ্ধে চক্রান্ত করেছো, আমি তোমাদেরকে ছাড়বো না। তুই জানিস না কৃষ্ণ, তুই কার সাথে শত্রুতা করেছিস? সমগ্র গ্রামের সামনে আমায় নিয়ে উপহাস করলি। এর উত্তর তুই অতি শীঘ্রই পাবি। তুমি হে প্রভু, আজ কত দিন পরে আমি আমার সন্তানকে মাখন খাওয়াতে পারবো। সবাই ঠিকই বলে, ওই কানাইয়ের ওপরে ঠাকুরের কৃপা আছে। সুদামা, এই নে মাখন খা। আরে কোথায় যাচ্ছিস? এখানে বসে খা না। যার জন্যই মাখন পেয়েছি তাকে দিতে যাচ্ছি। যা। শুধু তুমি নও, আরো অনেককে উপহাসের পাত্র করেছে ওই বালক। তুমি দুঃখ পেয়েছ, আর তোমার মনেও নিশ্চয়ই প্রতিশোধের আগুন জ্বলছে, আমি বুঝতে পারছি। কিন্তু ধনপতি, তোমার যদি কোনো রকম সহায়তার প্রয়োজন পড়ে,
তাহলে সংকোচ করো না। তুমি তো সেই না যাকে কৃষ্ণ। হ্যাঁ, তুমি ঠিকই চিনেছ। তাহলে তুমি করবে আমার সহায়তা। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার সহায়তা করব। তুমি তো নিজেই কৃষ্ণের কাছে হেরে বসে আছো। ওই বালক খুবই ধূর্ত, ওর সঙ্গে একা যুদ্ধ করে জেতা কঠিন। কিন্তু ধনপতি, আমরা দুজনে মিলে এই অপমানের প্রতিশোধ নিশ্চয়ই নিতে পারবো। তোমার পরিকল্পনাটা কি? কোথায় তুই কৃষ্ণ? দেখ, তোর কাল এসে গেছে। এই রাক্ষস তো কৃষ্ণকে মারতে এসেছে। এবার আমি কি করি? কোথায় তুই বালক? শুনেছি তুই নাকি ওই মায়াবী হরির অবতার। আমি 3 অবধি গুনব। যদি বাইরে না আসিস তাহলে সমস্ত গোকুলকে ধ্বংস করে দেব। 1 2 আরে কানু, কোথায় যাচ্ছিস তুই? এখনো তুই বাইরে এলি না, তাই তোর কারণেই এই গোকুল ধ্বংস হয়ে যাবে। এটা তোর অন্তিম সুযোগ। 3 আরে বলবি তো, কোথায় যাচ্ছিস এত রাতে? কোথাও না। তুমি স্বপ্ন দেখছো মা? ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমিয়ে পড়ি। আমি তোকে বলেছিলাম না, যদি তুই বাইরে না আসিস তাহলে গোকুল ধ্বংসের কারণ তুই স্বয়ং হবি। আমি এখানে। ময়ূরের বালক, তাহলে তুই কৃষ্ণ? হ্যাঁ, আমি কৃষ্ণ। তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হ। দেখা যাক কার হাতে কার মৃত্যু লেখা আছে।
এই দেখো, এত প্রশংসা শুনেছিলাম তোমার, যে তুমি নাকি হরির অবতার, মহান তুমি, মায়াবী তুমি, কিন্তু তুমি তো একজন সাধারণ বালক। আমার এত ছোট্ট একটা প্রহার যে সহ্য করতে পারে না, সে কংসের সম্মুখীন হবে কি করে? এবার আমি দেখি তুই কি করে আমার হাত থেকে বেঁচে যাস। কে আমার এই শক্তিকে আটকানোর দুঃসাহস দেখালো? কানাই, পাতালাসুর, যদি প্রাণে বাঁচতে চাস তাহলে সুদামার গায়ে হাতও দিবি না। তুমি আমাকে হুমকি দিচ্ছ বালক? পাতালাসুরকে? তোমার কোনো ধারণা আছে যে আমি কে? আমি তোমাকে খুব ভালো করে চিনি। তুমি একটা কাপুরুষ রাক্ষস, যে নিজের শক্তি দিয়ে আমার বন্ধু সুদামাকে আঘাত করছে আর সমগ্র গোকুলকে ধ্বংস করতে এসেছো। চুপ কর বালক, তোর এত বড় দুঃসাহস! এবার তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। কৃষ্ণ, তুমি এখানে কেন এলে? এই রাক্ষস যদি তোমার পরিবর্তে আমাকে মারতো তাহলে তোমার প্রাণের সংকট তো হতো না। এখনো সময় আছে, যাও এখান থেকে। এই দুষ্টকে আমি দেখছি। আমার কোনো প্রিয় মানুষের প্রাণ যদি সংকটের মধ্যে পড়ে তবে আমি কি আসবো না বলো? আচ্ছা, তুই হলি তাহলে আসল কৃষ্ণ। ভালো হয়েছে যে তুই চলে এসেছিস। তোর বন্ধু আর গোকুলবাসীরা প্রাণে বেঁচে গেল। বাহ, একেই বলে বন্ধুত্ব। আমি বন্ধুর পরম বন্ধু আর শত্রুর পরম শত্রু। কিছুক্ষণের মধ্যেই আমি তোকে আমার পায়ের তলায় পিষে মারব। তখন না তুই বন্ধু থাকবি আর না শত্রু। তুই একটা পিঁপড়ের মতো পৃষ্ঠ হয়ে মাটিতে মিশে যাবি। এটা তোর মনের ভুল। মারা তো দূরের কথা, তুই তো আমাকে ধরতেও পারবি না। সাহস থাকলে ধরে দেখা আমার। তাহলে ঠিক আছে। আয় না, চল প্রথমে লুকোচুরি খেলি। তুই তো বড়ই মূর্খ রে বালক। আমার সঙ্গে লুকোচুরি খেলবি? এক মুহূর্তেই তোকে ধরে ফেলবো। কোথায় গেল? এক্ষুনি তো এখানে ছিল। আমি এখানে। আয় না। কেমন রাক্ষস! একটা ছোট বালককেও ধরতে পারছো না।
অনেক হয়েছে তোর এই খেলা। এবার তোকে দেখাবো আমি কেমন রাক্ষস। নিজেকে তুই ভীষণ বুদ্ধিমান মনে করিস, তাই না? বুদ্ধিমান তো তুমি নিজে নিজেকে মনে করো, কিন্তু তুমি না। আমার ছায়াকে ধরেই প্রসন্ন হচ্ছ। তুমি কার সাথে কথা বলছো? আমি তো এখানে। কৃষ্ণ তো আমি। এই কৃষ্ণ আমাকে মায়াজালে ফাঁসাচ্ছে। ওকে যেভাবেই হোক ধরতে হবে। এবার তুই আমাকে মূর্খ বানাতে পারবি না। এবার আমি আসল কৃষ্ণকেই ধরবো। আসল কৃষ্ণ আমি। দেখো, আমার কাছে ময়ূরের পালক আছে। না না, আসল কৃষ্ণ তো আমি। আমার কাছে বাঁশি আছে। আমি এখানে। এরা সবাই তোমাকে বোকা বানাচ্ছে। দেখো, আমার হাতে মাখন। আমিই হলাম আসল কৃষ্ণ। ঠিকই বলেছিল আমার গুরুদেব, তুই বড়ই মায়াবী বালক। তুই ছলনা করে আজকে রাত্রিতে আমাকে অনেক ঘুরিয়েছিস। তোকে ধরতে গিয়ে সূর্যোদয় হতে চলেছে। এবার আমাকে চলে যেতে হবে, কিন্তু আজ রাত্রিতেই তোর সমস্ত মায়া আমি শেষ করে দেব। তারপর দেখি তুই কোথায় লুকোস। আর তাও যদি আমি তোকে ধরতে না পারি, তাহলে তোর এই গোকুলকে আমি ধ্বংস করে দেব। এত বিশাল এক দৈত্য কৃষ্ণকে ধরতে পারলো না। এ কি অলৌকিক কাণ্ড করলো কৃষ্ণ? এতগুলো প্রতিচ্ছবি কি করে তৈরি করলো কৃষ্ণ? ও তো স্বয়ংই ঈশ্বর। মাধব, আপনিও না কত দুষ্টু ছিলেন। বেচারা পাতালাসুর আপনার শক্তির সঙ্গে পাল্লা দিতে দিতেই ক্লান্ত হয়ে গিয়েছিল। ও আপনার দুষ্ট বুদ্ধিকে কি করে বুঝতে পারত? যতটা ক্ষুব্ধ হয়ে ও গোকুলে প্রবেশ করেছিল, ততটাই শান্তিতে ও গোকুল থেকে পালিয়েও গিয়েছিল। রুক্মিণী, আমি তো কিছুই করিনি। দুষ্টুমি তো মনুষ্যের চরিত্রেরই একটা বৈশিষ্ট্য। তা তো ঠিক, কিন্তু সেই ব্যাপারটার কি হবে যা আপনি স্বয়ং এড়িয়ে গেলেন? আমি? কোন ব্যাপারটা রুক্মিণী? সেদিন আপনি বলেছিলেন যে আপনি আপনার মাতা আর অন্যান্য আত্মীয়দের নিজের বাস্তব রূপ সম্পর্কে জানাতে চাইতেন না, কেননা আপনি তাদের থেকে বিশুদ্ধ প্রেম চাইতেন, ভক্তি নয়। কিন্তু আপনি আজ নিজের প্রিয় সখা সুদামার পরিচয় নিজের বাস্তব রূপের সঙ্গে করালেন। যখন সুদামার সাক্ষাৎকার আপনার অলৌকিক রূপের সঙ্গে হলো, তখন কি সে আপনার বন্ধু থেকে আপনার ভক্তে পরিণত হলো? আমি তোমার বন্ধুত্বের যোগ্য নই কৃষ্ণ। সুদামা, না, কি হয়েছে বাবা? বাবা, কৃষ্ণ, সুদামা। মা 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 জানো মা মা আমি দেখলাম যে কৃষ্ণ কৃষ্ণ ভগবান। আমি নিজে দেখলাম পাতালাসুরকে ভ্রমিত করার পর ও একই সময় অনেকগুলো প্রতিরূপ তৈরি করলো। আমরা দুজন বনে ছিলাম, সেখানে পাতালাসুরও এসেছিল। আর আমি ওকে। চুপ কর তুই। ঘুমিয়ে ঘুমিয়ে তুই বনেও পৌঁছে গেলি? না মা,
পাতালাসুর আমাকে আক্রমণও করেছে। দেখো কত গভীর ক্ষত হয়েছে। আমার আঘাত। বাবা, আমি বললাম তো তুই কোনো খারাপ স্বপ্ন দেখেছিস হয়তো। হ্যাঁ, নিশ্চয়ই স্বপ্ন দেখছিলাম। যদি সত্যি হতো তাহলে আমার আঘাত তো থাকতো। এবার কি বলবে তুমি? কিভাবে আমি একজন ভক্তকে পুনরায় বন্ধু বানিয়ে ফেললাম? এবার কি বলবে তুমি রুক্মিণী? আপনি তো আমাকে নিরুত্তর করে দিলেন, কিন্তু পাতালাসুরের পরাজয়ের সমাচার শুনে কংসের কি দশা হয়েছিল? শান্তি 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 পাচ্ছে আমার মস্তিষ্ক, আর পাচ্ছে আমার হৃদয়। কেননা আমি আমার সবচাইতে বিশ্বস্ত অসুরকে পাঠিয়েছি ওই কৃষ্ণকে বিনাশের জন্যে। এবার ওই কৃষ্ণ কোনো প্রকারেই বাঁচবে না। মহারাজ, মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। না 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 না, ভূমিকম্প নয়, এটা শুভ সংবাদ আসবার সংকেত। পাতালাসুরের আসবার সংকেত এটা। ও আমাকে শুভ সংবাদ দেবে যে। সুস্বাগতম সুস্বাগতম। মথুরার এই রাজ দরবারে তোমাকে স্বাগত জানাই পাতালাসুর। এখন শীঘ্র, অতি শীঘ্র আমাকে সেই শুভ সংবাদটা শোনাও যা শুনবার জন্য আমি এত বছর ধরে ব্যাকুল। তোমার মস্তক নত হয়ে আছে কেন? তুমি কি অন্য অসুরদেরই মতো? না না না, এটা কি করে সম্ভব? তুমি একটা ছোট বালকের কাছে পরাস্ত হলে। তোমার নামায় মাথা উঁচু করে সেই শুভ সংবাদটা শোনানোর ছিল, যার জন্য আমি বহু বছর ধরে প্রতীক্ষা করে চলেছি। শীঘ্র শীঘ্র আমাকে বলো, ওখানে কি ঘটেছে? কি ঘটেছে ওখানে? আমি পরাজিত হইনি মহারাজ। সত্যি তো এটাই, ও আমার সাথে ছলনা করে আমায় ভ্রমে ফেলে দিয়েছিল। ও নিজের অনেক প্রতিচ্ছবি তৈরি করেছিল, আর ঠিক তখনই সূর্যোদয়ের সময় হয়ে গিয়েছিল। আর আমার শক্তি শেষ হয়ে যাওয়ার আগেই আমি ওখান থেকে চলে আসি। গোকুলের ওই বালক বড়ই মায়াবী। হয়েছে যে পাতালাসুরকে ভ্রমে ফেলে দেয়, কে হতে পারে সেই বালক? কে তার মাতা পিতা? মহারাজ, ও হলো নন্দ আর যশোদার পুত্র কৃষ্ণ, যার ব্যাপারে আমি আপনাকে বলতে এসেছিলাম। আর মহারাজ, খুবই ধূর্ত আর মায়াবী ওই বালক। অসম্ভব! এটা কি করে সম্ভব? নন্দ তো একজন অতি সাধারণ ব্যক্তি, আর তার পুত্র এরকম মায়াবী কি করে হতে পারে? অসম্ভব এটা। এবার বুঝলাম যে এই মায়ার পিছনে কার হাত রয়েছে। এই সব ষড়যন্ত্র
ওই নারায়ণের, ওই বিষ্ণুর। কিন্তু আমিও ওকে কিছুতেই জিততে দেব না। মহারাজ, গত রাত্রিতে তো আমার হাত থেকে বেঁচে গেছে, কিন্তু আজ রাত্রিতে আমি ওকে ছাড়ব না। ও মায়া আর শক্তির প্রয়োগ করে এবার আমাকে ভ্রমিত করতে পারবে না। আজ রাত্রি ওই বালকের শেষ রাত্রি হবে। ও কালকের সূর্যোদয় দেখতে পাবে না। আমাকে আরো একটা সুযোগ দিন মহারাজ। এবার আমি আপনাকে হতাশ করব না। আর যদি আপনি হতাশ হন, তাহলে এই পাতালাসুর আপনার ভৃত্য হয়ে সারা জীবন আপনার চরণে পড়ে থাকবে। বিজয়ী ভব। তুই আমায় সত্যি কথা কেন বলছিস না? আমি তোকে এতবার বারণ করা সত্ত্বেও তুই আমায় না জানিয়ে বনে চলে গেলি। তোর বিছানায় আমি পায়ের ছাপ দেখেই সবটা বুঝতে পেরেছি। বিছানায় ওই মাটির দ্বারা আমি বুঝতে পেরেছি যে ওটা বনেরই ছিল। মা, আমার তো এত সাহসই নেই যে রাতে আমি একা একা বনে যাব। আমি তো রাতের বেলায় বন থেকে আসা জীব জন্তুদের ডাক শুনেই ভয় পেয়ে যাই। তাহলে আমি কেন যাব বনে? কিন্তু দাদা কাউকে ভয় পায় না। ও মাঝরাতেও বনে চলে যেতে পারে। তাহলে হতে পারে পায়ের ছাপগুলো দাদারই। কারণ দাদা তো আজকে আমারই বিছানায় শুয়েছিল। মিথ্যে মা। ঠিক আছে মা, তুমি নিজেই দেখো না, দাদার পায়ে এখনো বনের মাটি লেগে আছে। তাই তো বলরাম, মাটি তো তোর পায়েই লেগে আছে। কিন্তু ছোট মা, আমি তো জানি না এই কালো মাটি আমার পায়ে কিভাবে লেগে গেল। আমি বুঝতেই পারি না কে সত্যি বলে আর কে মিথ্যে বলে। আয়, দুজনেই দাঁড়িয়ে পড়। চল, এবারে দুজনে দুজনার কান ধর। দুজনে ঠিক এভাবেই দাঁড়িয়ে থাকবি, এটাই তোদের দণ্ড। যদি তোরা একে অপরের কান ছেড়েছিস, তাহলে আমি কারোর সাথে কথা বলবো না। আমি তো বনে যাইনি। তাহলে তুই আমায় কেন ফাঁসিয়ে দিলি? বল কানু, তুই বনে কেন গিয়েছিলি? আমায় তো সত্যটা বলে দে। ছোট মা তো এখানে নেই। আসলে কি দাদা, আমি না বনে গিয়েছিলাম। এর অর্থ হলো আজ ওই পাতালাসুর পুনরায় গোকুলে আসবে। গতকালই ওকে মুক্ত করিসনি কেন? আজ কিন্তু ওকে মুক্ত করে দিবি। ভোলানাথ ওকে বরদান করেছে, আর সেই কারণে ও রাতের বেলায় অধিক বলশালী হয়ে যায়। সূর্যোদয় হবার পূর্বেই ওই দুষ্টু পাতালে চলে গেছে।